খবরের শিরোনামের বাইরে আসল রাজনৈতিক বাস্তবতাটা কি? আজ আমরা ডেটার মাধ্যমে জয়নগরের রাজনৈতিক অর্থনীতিকে বোঝার চেষ্টা করব। এখানকার মাটি, মানুষ আর তাদের আকাঙ্ক্ষার গল্পটা আমরা সংখ্যা দিয়ে বিশ্লেষণ করব। চলুন গভীরে প্রবেশ করা যাক। এই বিশ্লেষণকে আমরা ৬টা ভাগে সাজিয়েছি। প্রথমে আমরা জয়নগরের মাটির পরিচয় নেব, তারপর ভোটের সংখ্যাতত্ত্ব দেখব, এরপর মানুষের অসন্তোষের কারণগুলো খতিয়ে দেখব, নতুন রাজনৈতিক স্রোত কোন দিকে বইছে তা বুঝব এবং শাসনের জন্য একটি রূপরেখা তৈরি করব। সবশেষে জনাদেশ পাওয়ার পথটা খুঁজে বের করার চেষ্টা করব। যে কোনো জায়গার রাজনীতি বুঝতে হলে প্রথমে তার মাটিকে চিনতে হয়। তাই আমাদের প্রথম ধাপ হল জয়নগরের পরিচয় জানা। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার একটা অংশে জয়নগর অবস্থিত। এর চরিত্রটা বেশ অদ্ভুত। একদিকে আছে আধা শহরে জয়নগর মজিলপুর পৌরসভা, আর অন্যদিকে আছে সুন্দরবনের বিশাল গ্রামীণ এলাকা, যেখানে মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকে। এই দুই ভিন্ন জগতের সহাবস্থানই জয়নগরের রাজনৈতিক সমীকরণকে জটিল করে তুলেছে। এখানকার জনসংখ্যার গঠনটা রাজনৈতিক ক্ষমতার চাবিকাঠি। দেখুন, প্রায় ৬৩% হিন্দু আর ৩৬% মুসলিম। এর মধ্যেই একটা বড় অংশ, প্রায় ৩০% তপশিলি জাতিভুক্ত, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষ। এই সংখ্যাগুলো শুধু ডেমোগ্রাফি নয়, এগুলোই ভোটের ময়দানে আসল চালিকা শক্তি, যা যে কোনো নির্বাচনের ফলাফল নির্ধারণ করতে পারে। জয়নগরের মূল সমস্যাটা হল একটা গভীর বিভেদ। একদিকে পৌরসভার কিছুটা উন্নত জীবনযাত্রা, আর অন্যদিকে গ্রামের মানুষের প্রতিনিয়ত প্রকৃতির সাথে যুদ্ধ, বারবার বন্যা, ভাঙা বাঁধ আর দুর্বল যোগাযোগ ব্যবস্থা। উন্নয়নের এই ফারাকটাই মানুষের মনে ক্ষোভ আর প্রত্যাশার জন্ম দেয়, যা ভোটের বাক্সে প্রতিফলিত হয়। বেশ, মাটি আর মানুষের প্রেক্ষাপটটা তো বোঝা গেল। এখন চলুন সরাসরি সংখ্যাগুলো দেখি, কারণ দিনের শেষে সংখ্যাই বলে দেয় রাজনৈতিক হাওয়া কোন দিকে বইছে। প্রায় ৮৪%। এই একটা সংখ্যাই জয়নগরের রাজনৈতিক সচেতনতার প্রমাণ। ২০১৬ আর ২০২১ দুটো বিধানসভা নির্বাচনে প্রায় এই হারে ভোট পড়েছে। এর মানে হল এখানকার মানুষ নিজেদের মতামত প্রকাশ করতে পিছপা হন না, তারা তাদের রায় দিতে ভোট কেন্দ্রে যান। এই চার্টটা দেখুন, এটা জয়নগরের রাজনীতির সাম্প্রতিককালের সবচেয়ে বড় পরিবর্তনের ছবি। ২০১৬ থেকে ২০২১ এই ৫ বছরে তৃণমূলের ভোট ৩৬% থেকে বেড়ে ৫২% হয়েছে, আর বিজেপির ভোট বেড়েছে ১০% থেকে ৩৩%। পরিষ্কার বোঝা যাচ্ছে বামেদের ভোট ব্যাংক প্রায় পুরোপুরি এই দুই দলের মধ্যে ভাগ হয়ে গেছে। লড়াইটা এখন আর ত্রিমুখী নয়। এবার লোকসভা নির্বাচনের দিকে তাকালে ছবিটা আরও একটু স্পষ্ট হয়। তৃণমূল ২০১৯-এর তুলনায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে, কিন্তু ২০১৯-এ বিজেপির যে উত্থান দেখা গিয়েছিল, ২০২৪-এ এসে তার গতি কিছুটা কমেছে। এর পেছনের কারণটা কি? আমরা আরও গভীরে গিয়ে সেটা বোঝার চেষ্টা করব। এখন আসা যাক বর্তমান বিধায়ক তৃণমূল কংগ্রেসের বিশ্বনাথ দাসের কথায়। ওনার শক্তি হল তিনি দুবারের বিধায়ক এবং দলের পূর্ণ সমর্থন তার সঙ্গে আছে। কিন্তু দুর্বলতাও কম নয়, যেমন রাজ্যের বিভিন্ন কেলেঙ্কারির সঙ্গে নাম জড়ানো আর এলাকার উন্নয়নের ঘাটতি। একদিকে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া যেমন ওনার জন্য একটা বড় চ্যালেঞ্জ, তেমনি তৃণমূলের শক্তিশালী সংগঠন এবং বিরোধীদের মধ্যে ভোট ভাগের সম্ভাবনা ওনাকে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। সংখ্যা তো অনেক কিছু বলে, কিন্তু সংখ্যার আড়ালে লুকিয়ে থাকা মানুষের রাগ, হতাশা আর কষ্টের কারণগুলো কি? এখন আমরা সেই কারণগুলো বিশ্লেষণ করব। এই প্রসঙ্গে একটা কথা মনে রাখা দরকার, আমাদের সংবিধানে প্রতিটি নাগরিককে মর্যাদা এবং দায়িত্বশীলভাবে মতপ্রকাশের অধিকার দেওয়া হয়েছে। মানুষের অসন্তোষ বোঝাটাও সেই গণতান্ত্রিক প্রক্রিয়ারই একটা অংশ। মানুষের ক্ষোভের একটা প্রধান কারণ হল কাটমানি। অভিযোগটা বেশ গুরুতর। সরকারি প্রকল্পের সুবিধা, যেমন রেশন, ১০০ দিনের কাজ বা ঘর পাওয়ার জন্যও নাকি শাসক দলের স্থানীয় নেতাদের টাকা দিতে হয়। এই দুর্নীতি সাধারণ মানুষের মনে গভীর অসন্তোষ তৈরি করেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি বা এসএসসি কেলেঙ্কারি, এটা শুধু একটা আর্থিক দুর্নীতি নয়, এটা জয়নগরের শিক্ষিত যুবক যুবতীদের স্বপ্ন আর আস্থার উপর একটা বড় আঘাত। রাজ্যের এই সমস্যাটা এখানকার ঘরে ঘরে প্রভাব ফেলেছে এবং মানুষের বিশ্বাসে চির ধরিয়েছে।
25,000। ভাবুন একবার, আদালতের নির্দেশে প্রায় এতগুলো চাকরি বাতিল হয়েছে। এই একটা সংখ্যায় দুর্নীতির ভয়াবহতা বোঝানোর জন্য যথেষ্ট। এটার কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা সামাজিক ক্ষোভে পরিণত হয়েছে। বড় দুর্নীতির পাশাপাশি রয়েছে দৈনন্দিন জীবনের অজস্র ছোট বড় সমস্যা, যা প্রতিষ্ঠান বিরোধিতার আগুনকে আরও উস্কে দিচ্ছে। যেমন সুন্দরবন অঞ্চলের মানুষের জন্য বন্যা আর ভাঙা বাঁধ একটা অনন্ত লড়াই, রেশনের চালের মান নিয়ে অসন্তোষ, ভাঙাচোরা রাস্তা আর স্থানীয়ভাবে কাজের অভাব, এই সব কিছু মিলেই মানুষের মনে ক্ষোভের পাহাড় জমেছে। আচ্ছা, এই যে এত ক্ষোভ, এত অসন্তোষ, এটা ভোটের রাজনীতিতে কিভাবে প্রভাব ফেলছে? ভোটারদের কোন অংশ নির্বাচনের ফলাফল নির্ধারণ করতে চলেছে? চলুন এবার সেই নতুন নির্বাচনী স্রোতগুলো বোঝার চেষ্টা করা যাক। ভোটারদেরকে মোটামুটি 3টে ভাগে ভাগ করা যেতে পারে। প্রথমত, বিজেপির মূল সমর্থক। এর মধ্যে রয়েছেন মতুয়া ও তপশিলি জাতিভুক্ত মানুষ, গ্রামীণ যুবক এবং নারী সুরক্ষার বিষয়ে চিন্তিত মহিলারা। দ্বিতীয়ত, দোদুল্যমান ভোটার, যারা বর্তমান শাসকের উপর ক্ষুব্ধ কিন্তু এখনও স্থির করেননি কাকে ভোট দেবেন। আর তৃতীয়ত, হতাশ কর্মীরা, যারা আগে অন্য দলের সমর্থক ছিলেন কিন্তু এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। বাম এবং কংগ্রেসের ভোট কমে যাওয়ায় জয়নগরের লড়াইটা এখন পরিষ্কারভাবে দ্বিমুখী হয়ে গেছে। একদিকে তৃণমূলের জনকল্যাণমূলক প্রকল্প আর অন্যদিকে বিজেপির দুর্নীতিবিরোধী প্রচার এবং প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া। লড়াইটা মূলত এই দুই ভিন্ন আখ্যানের মধ্যেই হবে। সমস্যাগুলো তো চিহ্নিত করা হলো, কিন্তু শুধু সমস্যা তুলে ধরলেই তো আর মানুষের আস্থা জেতা যায় না। যে কোনো প্রতিপক্ষের কাছে একটা স্পষ্ট সমাধানের রূপরেখা থাকা দরকার। কি হতে পারে সেই পথ? একটা সম্ভাব্য কৌশলের কথা ভাবা যেতে পারে, যার 4টি দিক রয়েছে। একে বলা যেতে পারে চতুর্মুখ মতবাদ। এটা আসলে জয়ের জন্য একটা সম্পূর্ণ আখ্যান বা ন্যারেটিভ তৈরি করার কৌশল। এই কৌশলের 4টি স্তম্ভ আছে। প্রথম, আগ্রাসন, অর্থাৎ দুর্নীতি এবং আইনশৃঙ্খলার ব্যর্থতা নিয়ে আপোষহীন আক্রমণ। দ্বিতীয়, স্থিতিশীলতা, অর্থাৎ একটি নির্ভরযোগ্য প্রশাসন এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলো চালু রাখার প্রতিশ্রুতি। তৃতীয়, নতুনত্ব, মানে কর্মসংস্থান এবং উন্নয়নের জন্য নতুন ভাবনা। আর চতুর্থ, সুরক্ষা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার। এই 4টি দিক মিলিয়েই একটি শক্তিশালী বার্তা তৈরি হতে পারে। শুধু বড় কথা নয়, কিছু নির্দিষ্ট এবং বাস্তবসম্মত প্রতিশ্রুতি দরকার। যেমন সুন্দরবনের বাঁধগুলোকে স্থায়ীভাবে মেরামত করা, রাস্তা ও সেতুর উন্নতি, স্থানীয় কৃষিপণ্যের জন্য প্রক্রিয়াকরণ পার্ক তৈরি করা এবং আয়ুষ্মান ভারতের মতো কেন্দ্রীয় প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই কাজগুলো মানুষের জীবনের আসল সমস্যা সমাধান করতে পারে। 90%। এই সংখ্যাটা একবার দেখুন। যদি সুন্দরবনের বাঁধগুলো বৈজ্ঞানিকভাবে তৈরি করা হয়, তাহলে বন্যার প্রায় 90% ক্ষতি আটকানো সম্ভব। এটাই হলো সুশাসনের আসল ফল। এর থেকে বড় পরিবর্তন আর কি হতে পারে? এই ধরনের প্রকল্প রূপায়ণের সময় মানুষের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং সম্মতি বজায় রাখা অত্যন্ত জরুরি, যা ভারতের ডেটা সুরক্ষা আইনের মূল ভিত্তি। সবশেষে, এই কৌশল এবং প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য একটি কার্যকর পরিকল্পনা প্রয়োজন। জনাদেশ পাওয়ার আসল রাস্তাটা কি? শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হল প্রার্থী নির্বাচন নিয়ে। বর্তমান বিধায়কের অভিজ্ঞতার ওপরই কি ভরসা রাখা হবে, নাকি প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াকে কাজে লাগাতে একজন নতুন স্বচ্ছ ভাবমূর্তির স্থানীয় মুখকে সামনে আনা হবে? অভিজ্ঞতার ভরসা বনাম পরিবর্তনের আকাঙ্ক্ষা, এই কঠিন সিদ্ধান্তের মধ্যেই হয়তো জয়নগরের রাজনৈতিক ভবিষ্যৎ লুকিয়ে আছে। If you want to become a people-centric leader and uplift your constituency, get in touch with blueprintstrategies.ai at mgr@blueprintstrategies.ai or call 08042041602. Purpose beyond politics.